ওকে, রেকর্ড হচ্ছে। সো লেটস কন্টিনিউ। আচ্ছা, সো আমরা হচ্ছে crystal structure পড়ছিলাম, so we'll come back to this and discuss about some very basic crystal structures. So আমাদের কিছু কিছু টার্মস আমাদের জানতে হবে যেগুলো আমাদের ক্যালকুলেশনসে অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ হবে। হ্যাঁ, সো সেগুলা বোঝার জন্য আসলে বেস্ট ওয়ে হচ্ছে টু গো থ্রু সাম এক্সাম্পলস। সো বিসিসি মানে হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। সো বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার মানে হচ্ছে যে কর্নার গুলোতে অ্যাটমস থাকবে বা ল্যাটিস পয়েন্টস থাকবে আর একদম সেন্টার একটা পয়েন্ট থাকবে, দ্যাট ইজ আ বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। সো এক্সাম্পল হিসেবে উই হ্যাভ অ্যান এক্সাম্পল ওভার হিয়ার। আর ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার হচ্ছে যে কর্নার্স গুলোতে ল্যাটিস পয়েন্টস থাকবে এবং প্রত্যেকটা ফেসের মিডলে হচ্ছে কি একটা ল্যাটিস পয়েন্ট থাকবে। ওকে, সো এখন আমরা যদি পয়েন্টস পার ইউনিট সেল এই টার্মসটা ডিফাইন করতে চাই, দেন হাউ ডু উই ডিফাইন দিস? সো সেটা হচ্ছে যে ধরো এটা একটা সিম্পল একটা কিউবিক স্ট্রাকচার, এটা বডি সেন্টারও না ফেস সেন্টারও না। আমার লেফট সাইডের যে ফিগারটা আমি দেখতেছি ইজ আ সিম্পল কিউবিক স্ট্রাকচার এবং এখানে কর্নারসে কতগুলো ল্যাটিস পয়েন্টস আছে। হ্যাঁ, অনেক সময় ভুলে আমরা অ্যাটমস বলে ফেলি, বাট এটা অ্যাটমস না, ল্যাটিস পয়েন্টস। হ্যাঁ, এখন তুমি যদি পয়েন্টস এটাকে যদি তুমি একটা ইউনিট সেল হিসেবে ধরো, তাহলে হাউ মেনি পয়েন্টস ডু উই হ্যাভ পার সেল? এই কর্নারে যে 8টা কর্নার আছে, 8টা কর্নারে এই পয়েন্টস গুলো আছে, এগুলো আসলে এই ইউনিট সেলের মধ্যে শেয়ার্ড। কিভাবে জিনিসটা শেয়ার্ড হচ্ছে সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। বাট এই প্রত্যেকটা কর্নারের যে পয়েন্টস গুলো দেখতে পাচ্ছ, 8টা পয়েন্টস, ওরা হচ্ছে যে তোমার 8টা কর্নারে ওরা 1/8 করে কন্ট্রিবিউট করছে। সো 1/8 করে কন্ট্রিবিউট করছে 8টা কর্নারে, তার মানে ইউ হ্যাভ 1 পয়েন্ট পার ইউনিট সেল। ঠিক আছে, সো এটাকে যদি আমি পুরোটা একটা ইউনিট সেল হিসেবে ধরি, তাহলে নাম্বার অফ পয়েন্টস এন্ডস পার ইউনিট সেল হচ্ছে 1/8, কারণ প্রত্যেকটা কর্নার 8 ভাগের 1 ভাগ কন্ট্রিবিউট করছে এই ইউনিট সেলে, ইনটু 8। কেন 8 ভাগের 1 ভাগ? কারণ হচ্ছে ইউনিট সেলটা মানে কি, তুমি হচ্ছে যে এই ল্যাটিসটা তো রিপিটিং স্ট্রাকচার। আমি যদি এই কিউবের ছবিটা আঁকি, ধরো এটা একটা কিউব, ঠিক আছে, মাউস দিয়ে আঁকাটা খুবই প্রবলেমেটিক, আবার একই সাথে স্লাইড আর ট্যাব ইউজ করাটাও ইটস নট ভেরি কমফোর্টেবল। আচ্ছা, ধরো এটা এই ইউনিট সেলটা নিয়ে তুমি কাজ করছো, এখন এটার পাশে কিন্তু আরেকটা ইউনিট সেল আছে, isn't it? Yes, sir. তাহলে এখানে আরেকটা সেল আছে, সিমিলারলি তোমার এখানে আছে এবং at the bottom also you have a unit cell. এই যে এখানে কর্নারে যে অ্যাটম গুলা, এরা কিন্তু বা এই পয়েন্টস গুলা, এরা কিন্তু শেয়ার্ড বিটুইন দ্য নেইবারিং ইউনিট সেলস। তাইলে এরা যেহেতু শেয়ার্ড হচ্ছে, তাইলে তোমার আমি যে ইউনিট সেলটা নিয়ে কাজ করতেছি যে রেড কালারের, এই ইউনিট সেলটা তাহলে কতটুকু পাচ্ছে? তুমি দেখো যে যেহেতু এটা শেয়ার, তোমার লেফট রাইট টপ এন্ড বটম এই প্রত্যেকটা পয়েন্টসে শেয়ার্ড হচ্ছে, তাহলে আমার যে কনসার্ন যে ইউনিট সেলটা এই রেড কালার দিয়ে, সেটা কিন্তু জাস্ট 1/8 করে পাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু শেয়ার্ড, এমন না যে এটা জাস্ট ওর আশেপাশে কেউ নেই। এই প্রত্যেকটা পয়েন্ট
this is shared between the neighboring unit cells. তুমি আশেপাশের ইউনিট সেলগুলোর সাথে এই পয়েন্টস গুলো শেয়ার্ড হচ্ছে। তো তুমি যেটা করতেছো তুমি হচ্ছে জাস্ট মাঝখানে এটাকে তুমি তোমার ইউনিট সেল হিসেবে ধরতেছো, কিন্তু এই ইউনিট সেলের কর্নারে যে পয়েন্টস গুলো আছে সেগুলো তো পুরো পয়েন্টসটা পাচ্ছে না, সেটা আশেপাশের গুলোর সাথে শেয়ার্ড হচ্ছে। তো শেয়ার্ড হওয়ার কারণে কতটুকু পাচ্ছে, এটা তোমার 1/8 করে পাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, সো এইটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ারলি দেখতে চাই তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এই লিংকটা এখন দেখাবো, তাহলে তোমরা এটা বুঝতে পারবা এবং at the same time you will understand the BCC and FCC lattice. So BCC and FCC lattice টা একটু বলে নি, সেটা হচ্ছে এটা আগেরটার মতোই সিম্পল কিউবিকের মতো 8টা পয়েন্টস আছে 8টা কর্নারে, তো এগুলো 1/8 করে কন্ট্রিবিউট করবে। সো 1/8 ইনটু 8টা কর্নার মিন্স 1, আর মাঝখানের অ্যাটমটা এটা আনশেয়ার্ড, ঠিক আছে। বডি সেন্টার্ড কিউবিকে এই যে সেন্টারের যে অ্যাটমটা আছে এটা হচ্ছে আনশেয়ার্ড। সো 1/8 ইনটু 8 প্লাস 1 ইকুয়ালস টু 2। আচ্ছা স্যার, বলো। স্যার প্রতিটা কর্নারের যে পয়েন্টটা সেটা কি 8টা ইউনিট সেল শেয়ার করবে? হ্যাঁ, 8টা ইউনিট সেল শেয়ার করবে, কারণ হচ্ছে যে আমি এই সামনে আর পিছনে এখানেও আছে, আমি তোমাকে দেখাতে পারিনি, এখানে তো আঁকাটা ডিফিকাল্ট, একটু বোর্ডেও লিখে দেখাতাম। এই যে সামনেও কিন্তু আছে, পিছনেও আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? সো এগুলো তো আমি আঁকিনি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার সিম্পল কিউবিকের ক্ষেত্রে। বডি সেন্টার্ড কিউবিকে এই জিনিসটাই আছে, এই ইউনিট সেলটা আছে, কিন্তু মাঝখানে একটা এক্সট্রা অ্যাটম আছে, এই অ্যাটমটা। তো এই অ্যাটমটা আবার এটা হচ্ছে সিঙ্গেল, এটা কারোর সাথে শেয়ার্ড না। তাহলে 8টা পয়েন্ট থেকে 1/8 করে আসতেছে, প্লাস সেন্টারে একটা আছে 1। সো টোটাল নাম্বার অফ অ্যাটমস বা টোটাল নাম্বার অফ পয়েন্টস পার ইউনিট সেল ফর এ বিসিসি ল্যাটিস ইজ 2। আর এফসিসি এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এফসিসি তে প্রত্যেকটা ফেসের মাঝখানে আছে, কিন্তু ফেস গুলা হচ্ছে খুব কাছাকাছি, তাহলে এই ফেসের মাঝখানে যে অ্যাটম গুলা আছে এরা আবার হচ্ছে শেয়ার্ড। কিভাবে? এটা হাফ শেয়ার, আমি একটু পরেই দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে। সো 8টা কর্নার থেকে 1/8 করে আসতেছে, আর প্রত্যেকটা ফেস থেকে হাফ করে আসতেছে। তো এরকম 6টা ফেস আছে, তাহলে হাফ ইন্টু 6 হচ্ছে 3, আর 1/8 ইন্টু 1 হচ্ছে 1। সো 3 প্লাস 1 ইজ 4। তাহলে এফসিসি এর ক্ষেত্রে 4টা অ্যাটম আছে পার ইউনিট সেল। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন আমরা একটা টার্মস ডিফাইন করে আমরা একটা ভিডিও দেখব, যেখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যে এই শেয়ারিংটা কিভাবে হচ্ছে। বাট আগে টার্মসটা একটু বলে নিই, সেটা হচ্ছে নাম্বার ডেনসিটি। নাম্বার ডেনসিটি কিংবা এটাকে অনেক সময় ভলিউম ডেনসিটিও বলে, সেটা হচ্ছে নাম্বার অফ পয়েন্টস অথবা নাম্বার অফ অ্যাটমস যেটাই বলো না কেন পার ইউনিট সেল ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ দ্য সেল, এটাকে বলে হচ্ছে নাম্বার ডেনসিটি। সো নাম্বার ডেনসিটি হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। ধরো আমরা যদি কিউবিকটা চিন্তা করি, কিউবিকে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কয়টা? একটা, রাইট? আর এটা যে কিউবের ভলিউম কি, কিউবের যদি প্রত্যেকটা সাইড এ হয় তাহলে ভলিউম হচ্ছে a কিউব, তাহলে 1/a কিউব হচ্ছে এর নাম্বার ডেনসিটি। অনেক সময় এটাকে ভলিউম ডেনসিটিও বলে। এটা হচ্ছে বেসিক্যালি দ্য নাম্বার অফ পয়েন্টস পার ইউনিট ভলিউম। এটা আসলে তুমি কোন ধরনের ইউনিট সেল নিচ্ছ বা কোন ধরনের ক্রিস্টাল, মানে ইউনিট সেল তো আমি বলছিলাম ইউনিট সেল জিনিসটা আসলে ইউনিক না। সো তুমি কোন ইউনিট সেল নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে একটা ওভারঅল নাম্বার। সো ওভারঅল নাম্বারটা কি? ওভারঅল নাম্বারটা হচ্ছে 1, sorry, number of atoms or number of points per unit cell divided by the volume of the cell. So তুমি kind of like you are taking the average, যে প্রতি ইউনিট ভলিউমে কয়টা করে পয়েন্ট আছে, ল্যাটিস পয়েন্ট আছে। সো তুমি যেই ইউনিট সেলই নাও, আলটিমেটলি দিস will come out to be the same for a given crystal. একটা পার্টিকুলার ক্রিস্টালের জন্য এটা একই আসবে, তুমি যেভাবে ইউনিট সেলটাকে ডিফাইন করো না কেন। ইজ ইট ক্লিয়ার? সো এটাকে বলা হচ্ছে নাম্বার ডেনসিটি, আর এটার আরেকটা নাম হচ্ছে অনেক সময় আমরা এটাকে বলি ভলিউম ডেনসিটি।
আর এটার সাথে সিমিলার আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে এরিয়াল ডেনসিটি। হোয়াট ইজ এরিয়াল ডেনসিটি? এরিয়াল ডেনসিটি হচ্ছে পার ইউনিট এরিয়া। যদি আমি চিন্তা করি, ধরো তোমার নাম্বার অফ অ্যাটমস নিলাম বা নাম্বার অফ পয়েন্টস divided by নিলাম area. পার ইউনিট সেল। সো এরিয়াল ডেনসিটি হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই দ্য এরিয়া। তাহলে কিউবের ক্ষেত্রে হবে এটা তো 1 বাই a কিউব, কিউবের ক্ষেত্রে হবে 1 বাই a স্কয়ার। ক্লিয়ার? Yes, sir. সো এটা হচ্ছে এরিয়াল ডেনসিটি। সো মানে এরিয়া পার ইউনিট এরিয়া করতে পারো অথবা নরমালি পার ইউনিট ভলিউমই করে। সো দ্যাট ইজ 1 বাই a। এখন আসো এই এটা আমি দেখছিলাম, এখানে একটা ভিডিও আছে আর এখানে একটা আছে, সেটা আমরা একটু দেখি। তাহলে হচ্ছে তোমাদের এই কিভাবে মানে এগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমার মনে হচ্ছে যে স্যার হচ্ছে এত সিম্পল জিনিসে এত টাইম নিচ্ছে, এগুলো তো আমরা বুঝি, বাট তোমরা হয়তো বুঝো, দ্যাটস ফাইন, আই নো দ্যাট, বাট তারপরেও হচ্ছে যে এটা অ্যাবসলিউটলি ক্রিস্টাল এর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়া উচিত 100%। ওকে, আদারওয়াইজ আমরা এই কোর্সে প্রসিড করতে পারবো না। সো লেট মি চেক। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ডটা শোনা যায় কিনা বলো, একটু হয়তো আস্তে শোনা যাবে, আই ডোন্ট নো, লেট মি চেক দ্য ভলিউম। আচ্ছা, সরি। Number of particles in a unit cell. শোনা যাচ্ছে? A crystal lattice. Another sound. হ্যাঁ, জি স্যার। আচ্ছা দেখো, তাহলে এই জি স্যার, অ্যানিমেশনটা খুব সুন্দর, এটা খুব নাইসলি দেখাইছে। আমি এই জন্য তোমাদের স্লাইডে এটা ইনক্লুড করছি। সো এটা একটু কেয়ারফুলি দেখো, এটা কতক্ষণ, এটা লাইক 6 মিনিটস, বাট এই 6 মিনিটসে তোমার কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হবে। আমি জানি না তোমরা সেকেন্ড ইয়ারে ক্রিস্টাল পড়ছো, বাট হয়তো এভাবে দেখো নাই। সো একটু দেখে নাও। This is made up of a very large number of unit cells. Each unit cell is touching a number of other unit cells. In a unit cell, every lattice point is occupied by one constituent particle. Thus, a constituent particle present at the lattice point may be shared by a number of unit cells. Let us now understand the contribution of a particle in a lattice point to its unit cell. A corner atom is shared equally by 8 unit cells. 4 unit cells are present in the lower layer and 4 unit cells are present on the upper layer. Therefore, each corner atom contributes only 1/8 atom to a particular unit cell. A face-centered atom is shared equally by 2 unit cells having a common face. Therefore, an atom present at the center of the face of a unit cell contributes half atom to each unit cell. A body-centered atom is not shared by any adjacent unit cell in a crystal lattice. Therefore, it contributes fully to a unit cell. A edge-centered atom is shared by 4 adjacent unit cells in the crystal lattice. 2 unit cells are present in the lower layer and 2 unit cells are present on the upper layer. Therefore, it contributes only 1/4 of itself to a unit cell. আচ্ছা, এটা হচ্ছে এজ সেন্টার্ড কিউবিক। সো এজ সেন্টার্ড তোমার খুব একটা মানে দেখা যায় না, এজন্য আমি তোমাদেরকে এজ সেন্টার স্লাইডে বলি নাই, বাট এফসিসি আর বিসিসি টা বলছি, ওটা আপাতত বুঝলেই হবে। বাট দিস ইজ অ্যানাদার টাইপ অফ ল্যাটিস, যেটা হচ্ছে এজ সেন্টার। ওকে, সো লেটস কন্টিনিউ। Calculation of number of atoms per unit cells in primitive cubic unit cell. Simple cube. In simple cubic unit cell, there are 8 corners in a cube. There is 1 atom at each corner of the cube. Since each corner atom is shared equally by 8 unit cells, hence, each corner atom contributes 1/8 atom to each unit cell.
number of atoms in one simple cubic unit cell is equal to 8 into 1 by 8, which is equal to 1 atom. A simple cubic unit cell contains 1 atom. Calculation of number of atoms per unit cells in body-centered cubic unit cell. In a body-centered unit cell, there are 8 atoms at each corner positions and 1 atom at its body center. As each atom at the corner position contributes 1/8 to the unit cell, the contribution of those 8 corner atoms to the unit cell is 1 atom. The atom at the center of the unit cell is not shared by any other unit cell. Thus, its contribution to its unit cell is whole. Hence, the number of atoms per body-centered unit cell is 1 plus 1, which is equal to 2. 8 corner atoms into 1 by 8 is equal to 1 atom. 1 body-centered atom is equal to 1 into 1, which is equal to 1 atom. Therefore, number of atoms per unit cell is equal to 2 atoms. Thus, a body-centered cubic unit cell contains 2 atoms of an element. Calculation of number of atoms per unit cells in face-centered cubic unit cell. In a face-centered cubic unit cell, there are 8 atoms at the corner positions and 1 atom at the center of every face of the cube. As each atom at the corner position contributes 1/8 to the unit cell, the contribution of these 8 corner atoms to the unit cell is 1 atom. Each atom at the face center is shared between 2 adjacent unit cells. Thus, the contribution of 6 such face-centered atoms to the unit cell is 6 into 1 by 2, which is equal to 3. Therefore, the total number of atoms per face-centered unit cells is 1 plus 3, which is equal to 4. 8 corner atoms into 1 by 8 is equal to 1 atom. 6 face-centered atoms into 1 by 2 atom per unit cell equal to 6 into 1 by 2, which is equal to 3 atoms. Therefore, total number of atoms per unit cell is equal to 4 atoms. The face-centered cubic unit cell contains 4 atoms of an element. Okay. So এবার বোঝা গেছে জি স্যার তোমাদের যে how this atoms are shared, right? কারণ এটা ড্র করে দেখানো হচ্ছে, it's better to show this through the animations, তাহলে এটা ক্লিয়ার হয়। ওকে, সো এখানে একটা ছোট একটা এক্সাম্পল আছে, দেখো। আর এই অ্যানিমেশনটা তোমরা আমি লাস্ট টাইম দেখাইছিলাম, এই যে লেফট সাইডে, এটা দেখে নিতে পারো। দিস ইজ অলসো দ্য সেম থিং, এই যে এখন যেটা রান করছে। সো এটা তোমাদের পাওয়ার পয়েন্টেই অ্যানিমেটেড ফর্মে দেয়া আছে, একই জিনিস। বাট এগুলো আমি বারবার খুব এমফাসাইজ করছি বা স্ট্রেস করছি, কারণ হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস। কারণ এটা না বুঝলে তুমি একটু পরে যখন আমরা সিলিকনে যাব এবং সিলিকনে ডিভাইসের জন্য এই কনসেপ্টস গুলা কিভাবে কাজে লাগে সেটার একটা এক্সাম্পল দেখবো। সো এইগুলা ভালো করে না বুঝলে ওইটা করতে পারবা না। সো এনিওয়ে, ডান পাশে একটা ছোট এক্সাম্পল আছে যে হোয়াট ইজ দ্য অ্যাটমিক ডেনসিটি। অ্যাটমিক ডেনসিটি বা নাম্বার ডেনসিটি, ভলিউম ডেনসিটি, সেম থিং, of a BCC material with a lattice constant of 5.2 angstroms. So আমরা জানি যে BCC তে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হচ্ছে 2, আর এটার ল্যাটিস কনস্ট্যান্ট মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্সটা দেয়া আছে 5.2 অ্যাংস্ট্রমস।
সো 5.2 অ্যাংস্ট্রমস মানে হচ্ছে যদি সেন্টিমিটারে আমরা চিন্তা করি 10⁻⁸ সেন্টিমিটার হোল কিউব, যেহেতু এটা কিউব সেহেতু a কিউব, তার মানে 5.2 × 10⁻⁸ সেন্টিমিটার হোল কিউব, তার মানে এটা হচ্ছে 1.41 × 10⁻22 পার cm কিউব। আর ডেনসিটি যেটা বললাম যে ডেনসিটি হচ্ছে নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ পয়েন্টস পার ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল। সো নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, যেহেতু এটা হচ্ছে বিসিসি মেটেরিয়াল, সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে 1.4 × 10⁻22। সো এটা করলে দিস ইজ what you get. Is it clear? জি স্যার। জি স্যার। সো আচ্ছা, এখন আরো কিছু সিম্পল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বা অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন। তোমরা কি এগুলো পড়ছো সেকেন্ড ইয়ারে যে জি এফসিসি? স্যার পড়েছি। আচ্ছা, আমি খুব বেশি এখানে টাইম নিব না, জাস্ট কুইকলি কনসেপ্টস গুলো বলি। এটা হচ্ছে যে তোমার যদি এই অ্যাটমস গুলাকে বা পয়েন্টস গুলাকে তুমি স্ফিয়ার হিসেবে চিন্তা করো, তাহলে এই স্ফিয়ার গুলা বেসিক্যালি এক একটা দে আর টাচিং ইচ আদার। সো ওরা যখন দে আর ভেরি ক্লোজলি প্যাকড এবং ওরা when they are touching each other, তোমার মাঝখানে হচ্ছে ভয়েড স্পেস থাকে বা এমটি স্পেস থাকে। হ্যাঁ, সো এখন সেগুলো হচ্ছে এয়ার বেসিক্যালি। সো কতটুকু আসলে ক্লোজলি প্যাকড, মানে কত পার্সেন্ট প্যাকড কত পার্সেন্ট এমটি, সেই জিনিসটাকে বলে হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। সো প্যাকিং ফ্র্যাকশনটা কি? প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে ভলিউম অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল। এখানে একটা কন্ডিশন আছে যে ইউ হ্যাভ টু অ্যাজিউম হার্ড স্ফিয়ার্স। হার্ড স্ফিয়ার্স মানে হচ্ছে যে স্ফিয়ার্স গুলো একটা একটাকে টাচ করতেছে and they are not squeezed by each other, মানে ওদের ভলিউমে কোনো চেঞ্জ হবে না, মানে they are very hard solids, they are touching each other. ওকে, এমন না যে একটা একটাকে টাচ করে স্কুইজ করে দিল তোমার ভলিউম চেঞ্জ হয়ে গেল, এরকম না। আচ্ছা, সো দিস ইজ ইট ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ দ্য ইউনিট সেল। ওকে, সো ভলিউম অফ দ্য ইউনিট সেল হচ্ছে যদি তোমার সেটা ডিপেন্ড করে এটা কোন ধরনের ইউনিট সেল তুমি নিচ্ছ। সো অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করে বের করতে চাই, এটা হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিস। সো কিউবিক ল্যাটিসে ভলিউম অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল। সো আমরা জানি কিউবের ক্ষেত্রে, সিম্পল কিউবের ক্ষেত্রে ইউনিট সেলে মাত্র একটাই অ্যাটম আছে, সো অ্যাটমস পার ইউনিট সেল। আর যেহেতু এটা স্ফিয়ার, হ্যাঁ, স্ফিয়ারে হচ্ছে গিয়ে ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, সো হোয়াট ইজ আর কিউব? আর হচ্ছে গিয়ে এই রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। সো রেডিয়াস অফ দ্য স্ফিয়ারটা কি সেটা আমরা দেখবো। তো তোমরা যদি এই ছবিটা আঁকো, যে প্রত্যেকটা পয়েন্টস কে এই কর্নার গুলাকে সেন্টার ধরে যদি তুমি স্ফিয়ার গুলাকে আঁকো, তাহলে স্ফিয়ার গুলা এই প্রত্যেকটা কর্নার হচ্ছে একটা সেন্টার। তো সেন্টারে ধরে তুমি সার্কেল গুলা বা স্ফিয়ার গুলা আঁকলা, একে এখন এটা রেডিয়াস কি হবে? তাহলে তুমি দেখো যে এখান থেকে এই পর্যন্ত, তো সেন্টার টু সেন্টার দুইটা স্ফিয়ার টাচিং ইচ আদার, এটা যদি আমরা রেডিয়াস আর হয়, এটাও আর, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 2r। কিন্তু আবার এই ডিসটেন্সটাই, এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, এই ডিসটেন্সটাই হচ্ছে কি আবার ল্যাটিস কনস্ট্যান্ট। তাহলে ল্যাটিস কনস্ট্যান্ট a = 2r। তাহলে রেডিয়াসটা কি? রেডিয়াস হবে গিয়ে a/2। তার মানে r = a/2। তাহলে a/2 মানে হচ্ছে 0.5a। সো দিস ইজ 0.5a। তাহলে স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই r কিউব। হোয়াট ইজ r? r is a/2। a/2 মানে 0.5 into a, তাহলে 0.5 of a কিউব। সো দিস ইজ দ্য অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন। তাহলে এখানে দেখো ল্যাটিস কনস্ট্যান্ট, এই যে a কিউব আছে, a কিউব ক্যান্সেল হয়ে যায়, বাকি সবই তো আমরা জানি। সো উই ক্যান ক্যালকুলেট the atomic packing fraction. Is it clear? Yes sir. আচ্ছা, একই কনসেপ্ট আমরা ইউজ করব হচ্ছে বিসিসি ল্যাটিসে। সো বিসিসি ল্যাটিসে আবার একই ফর্মুলা
ফর্মুলাটা হচ্ছে ভলিউম অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল। বিসিসি তে তোমরা জানো যে ইউনিট সেলে 2টা অ্যাটম আছে, এখন ইনটু দ্য ভলিউম অফ each sphere. Volume of each sphere হচ্ছে 4/3 pi r cube divided by, এটা যেহেতু স্টিল বিসিসি হইলো, এটা তো কিউব, বডি সেন্টার্ড কিউব হইলো, দিস ইজ স্টিল আ কিউব, তাহলে এটার ভলিউম হচ্ছে a কিউব, তাহলে 4/3 pi r কিউব। এখন rটা কি সেটা আমরা চিন্তা করতে হবে। এখন তুমি যদি সবসময় কর্নার পয়েন্টস গুলাকে সেন্টার ধরে স্ফিয়ার গুলাকে আঁকবা, সো কর্নার পয়েন্টটাকে সেন্টার ধরে স্ফিয়ার আঁকলাম। এখন এখানে খেয়াল রাখো, এটা যেহেতু বডি সেন্টার্ড কিউবিং, মাঝখানে এখানে আরেকটা ল্যাটিস পয়েন্ট আছে, তাহলে এটাকে সেন্টার ধরে আরেকটা সার্কেল আঁকলাম। আচ্ছা, এখন এই তিনটাকে তুমি যদি ডায়াগোনাল হিসেবে জয়েন করো, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার আর, এটা হচ্ছে গিয়ে তোমার এই ফুল লেন্থ, এটা হচ্ছে 2r, আর এটা হচ্ছে আবার r, টোটাল হচ্ছে গিয়ে তোমার ডায়াগোনালটা হচ্ছে গিয়ে 4r, আর এই লেন্থটা হচ্ছে a। এখন এই লেন্থটা a যদি হয় বেসিক্যালি ইউ ক্যান ক্যালকুলেট দিস ডিসটেন্স, এই ডিসটেন্সটা তুমি ক্যালকুলেট করতে পারবা। কিভাবে পারবা? কারণ হচ্ছে যে তুমি এটা a, দিস ইজ অলসো a, you know this, এটাকে ক্যালকুলেট করতে পারবা। once you calculate this one, আবার এটাও কিন্তু a point to a point হচ্ছে গিয়ে a, তাহলে তুমি এটা জানো, এটা যদি ক্যালকুলেট করতে পারো তাহলে you can calculate this diagonal। এটা ক্যালকুলেট করে দেখবা সিম্পল জিওমেট্রি, এটা আসবে হচ্ছে গিয়ে তোমার স্কয়ার রুট অফ 3a, তাহলে 4r is equal to square root of 3a। ঠিক আছে, এটা তো ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ এই যে এটা হচ্ছে গিয়ে তোমার √2a, এটা আসবে √2a, আর হচ্ছে তোমার এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে গিয়ে a, তাহলে √2a করলে এটা আসে স্কয়ার রুট অফ 3a, তাহলে স্কয়ার রুট অফ 3a হচ্ছে, এটা হচ্ছে আমার স্কয়ার রুট অফ 2a, দিস ইজ a, তাহলে এই এটা আসবে হচ্ছে স্কয়ার রুট অফ 3a, তাহলে 3a equals to square root of 3a is equal to 4r, তাহলে এখান থেকে তুমি you can calculate the value of a. Is it clear? Yes, sir. তাহলে এখন জাস্ট ফর্মুলাতে বসায় দাও 4/3 pi r cube, তাহলে r হচ্ছে স্কয়ার রুট অফ 3a divided by 4 হোল কিউব, তাহলে এখানে a কিউব ক্যান্সেল চলে যাবে, অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন চলে আসবে 68%। ঠিক আছে, আর এখানে এই যে সরি আর কিউব, সিম্পল কিউবের ক্ষেত্রে হচ্ছে 52%, তার মানে 52% হচ্ছে প্যাকড, 48% হচ্ছে ভয়েড বা এমটি। এখানে 68% প্যাকড, 32% হচ্ছে তোমার এমটি। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. একইভাবে তোমার এফসিসির জন্য তোমরা ক্যালকুলেট করতে পারো। আবারও বলতেছি যে একটা ফেস নিবা, একটা ফেস নিয়ে হচ্ছে তোমরা সেটাকে সেন্টার ধরে সার্কেল গুলা বা স্ফিয়ার গুলা ড্র করবা। আবারও দিস ইজ ইকুয়াল টু 4r, আর এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে what is a, this is also a, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে √2a, তাহলে √2a equals to 4r, এখান থেকে r বের করবা √2a/4, তাহলে আমরা জানি এফসিসি তে কয়টা অ্যাটম আছে পার ইউনিট সেল? 4টা। এখানে ইউনিটস গুলো খেয়াল করো, এটা হচ্ছে অ্যাটমস পার ইউনিট সেল, আর এটা হচ্ছে ভলিউম পার অ্যাটম, তাহলে অ্যাটম ক্যান্সেল চলে গেল, সো এটা হচ্ছে ভলিউম পার ইউনিট সেল, সো ভলিউম পার ইউনিট সেল ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে গিয়ে ব্র্যাকিং ফ্র্যাকশন, তাহলে 4/3 pi r কিউব, তাহলে r এর ভ্যালু হচ্ছে √2a ডিভাইডেড বাই 4 হোল কিউব, এটা করে যেটা আসবে সেটা হচ্ছে এখানে ভ্যালুটা দেয়া নাই, but you are going to get something, আমার মনে নাই, around 60% এর মতো মনে হয় আসে, so you can do the calculation and see what you get. Oh sorry, এখানে দেওয়া আছে 74%, so this is comes out to be 74%.
Is it clear? এগুলা খুব সুন্দর করে মানে জিওমেট্রিটা এখানে বোঝানো আছে, এটা ক্লিক করে পরে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটা, বাট এই কনসেপ্টস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন আস্তে আস্তে আমরা কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস এর দিকে যাই। সেটা হচ্ছে এখানে কিছুটা করে দেওয়া আছে, সো আমি এখানে এক্সপ্লেন করব না, বাট হচ্ছে তোমাদেরকে বলবো যে এটা প্র্যাকটিস করার জন্য। সো আই এম জাস্ট গিভিং ইউ সাম আইডিয়া অন হাউ দিস ইজ ডান। ওকে, আচ্ছা, সো লেটস সি। এখানে বলছে যে ক্যালকুলেট দ্য প্লেনার প্যাকিং ফ্র্যাকশন ফর দ্য ফেস সেন্টার্ড কিউবিক প্লেন। ওকে, আচ্ছা এখন আমরা প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশন মানে আমরা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস আগে নিতাম হচ্ছে পার ইউনিট ভলিউম। ঠিক আছে, আমাদের এর ফর্মুলাটা কি ছিল অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশনের ক্ষেত্রে? সরি, ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সেল। আমরা এখন ভলিউম না দিয়ে আমরা হচ্ছে এরিয়া ওয়াইজ যাব। আমরা ইউনিট সেল ভলিউম অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল না নিয়ে আমরা উইল টেক ইট পার ইউনিট এরিয়া, ভলিউম না নিয়ে এরিয়া ওয়াইজ চিন্তা করব। আচ্ছা, প্ল্যানার প্যাকিং ফ্র্যাকশন ফর দ্য ফেস সেন্টার্ড প্লেন, আমরা একটা সিঙ্গেল প্লেনের কথা চিন্তা করব। একটা সিঙ্গেল প্লেনে how many atoms we have divided by the area of that plane সেটা আমরা ক্যালকুলেট করব। সো এটা হচ্ছে একটা সরি, দিস ইজ অ্যান এফসিসি ল্যাটিস। এফসিসি ল্যাটিসের একটা ক্রিস্টাল প্লেন হচ্ছে 111। ঠিক আছে, আমি এখন ক্রিস্টাল প্লেনে আসিনি, নাই, যখন আসবো আই উইল এক্সপ্লেইন ইট টু ইউ যে হোয়াট ইজ 111। সো এটা হচ্ছে প্লেনার প্যাকিং ফ্র্যাকশন বলে, প্লেনার প্যাকিং ফ্র্যাকশন অফ দিস প্লেন। তাহলে আমাকে দেখতে হবে যে এই প্লেনের এরিয়া অফ ওয়ান অ্যাটম অন দ্য প্লেন। ঠিক আছে, এই প্লেনে যে অ্যাটমস গুলা বা যে পয়েন্টস গুলো আছে সেগুলার আর পার পয়েন্ট বা পার অ্যাটম এরিয়াটা কি ইনটু দ্য নাম্বার অফ অ্যাটমস divided by the area of the plane. Okay, that's what we are trying to do. So এটাকে বলে হচ্ছে গিয়ে planar packing fraction. So এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সেটা হচ্ছে যে আমরা শুধু এই ফেসটা নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোনটা কমি করলাম এখানে 100, সরি, এই প্রবলেমটা আগে করছি। ঠিক আছে, সো এটা আই ডিড ইট মাইসেলফ। এখানে দেখো যে 100 প্লেন, সো 100 প্লেন হচ্ছে এইটা। সো 100 প্লেনে আগে আমরা দেখি যে নাম্বার অফ অ্যাটমস কয়টা আছে। জাস্ট আমরা সারফেসটা নিচ্ছি, পুরো ভলিউমটা কিন্তু নিব না, জাস্ট এই প্লেনটা নিচ্ছি। তাহলে এই প্লেনে এই যে কর্নার্স গুলো আছে, কর্নার্স গুলো 4টা কর্নার, এই প্রত্যেকটা কর্নার 1/4 করে কন্ট্রিবিউট করতেছে, 1/4। আমি যদি পুরো ভলিউম নিতাম তাহলে এটা ধরো 1/8 হইতো এফসিসি। আমি পুরো ভলিউম নিচ্ছি না, আমি জাস্ট এই সারফেসটা নিচ্ছি। সো 1/4 করে কন্ট্রিবিউট করছে, আর মাঝখানে এই ফেসের মাঝখানে একটা অ্যাটম আছে। যদি আমি ভলিউম নিতাম তাহলে সেটা ধরো শেয়ার্ড হইতো মাঝখানের অ্যাটম মানে ফেসের অ্যাটমটা, কিন্তু আমি পুরো ভলিউম নিচ্ছি না, আমি শুধু একটা প্লেন নিচ্ছি। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস হচ্ছে আমার 4, 4টা কর্নার থেকে 1/4 করে আসতেছে, তো 4 × 1/4 প্লাস মাঝখানে একটা আছে, টোটাল নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 2। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, আর এরিয়া অফ দ্য অ্যাটম, এই প্রত্যেকটা পয়েন্টের বা অ্যাটমের সারফেস এরিয়া, যদি আমরা ভলিউম অফ এ স্ফিয়ার বলি, একটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, আর স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে কি পাই ইনটু কি আর স্কয়ার। 4 pi r square surface area. হ্যাঁ সরি, 2 পাই আর স্কয়ার না, 2 পাই আর স্কয়ার না, একটা স্ফিয়ার, সিম্পল একটা স্ফিয়ার যদি নাও, Sphere surface area of 4 pi r 4 square. pi r square, sir. হ্যাঁ, so this is 4 pi r square. Okay, so we have the area of one atom. So this is the planar packing fraction of this plane.
আচ্ছা, তাহলে আমাদের এই প্লেনে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 2টা, রাইট? আচ্ছা, অ্যাটমস আছে 2টা এবং এটার সারফেস এরিয়া যদি আমি চিন্তা করি, প্লিজ, সো দিস ইজ আমরা বলি, ঠিক আছে, দিস ইজ 4 পাই আর স্কয়ার। সো এখানে মেবি 4টা লিখতে ভুলে গেছি। সো দিস ইজ 8 পাই আর স্কয়ার আর ডিভাইডেড বাই এই পুরো সারফেসটার এরিয়া কত। এই সাইডটা যদি এ হয়, ইফ দিস ইজ এ, আগে আমরা ফুল ভলিউমটা নিতাম, এখন আমরা জাস্ট একটা প্লেন নিচ্ছি। সো ইফ দিস ইজ এ, তাহলে টোটাল এই সারফেসটার এরিয়া হচ্ছে এ স্কয়ার, রাইট? আচ্ছা, এখন তোমাকে উপরে আসলো তোমার 8 পাই আর স্কয়ার 4 into 2 divided by a square. So what is a? A কে আমরা লিখতে পারি in terms of r. আবার আগের মতোই তুমি যদি স্ফিয়ার গুলো চিন্তা করো, this is r, this is 2r, this is r, so this is 4r and 4r equals to root 2a, তাহলে a হচ্ছে 4 by root 2r. So a square যদি আমি নেই, তাহলে a square হচ্ছে 16 by 2 into r square. So 16 by 2 is again, this is 8. তাহলে 8 cancels out, and then you have just r square. So r square cancel করলে this is becoming pi. So this is the planar packing fraction of this area, this surface. So এটাতে আমরা একটু পরে ব্যাক করব, এটা করার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমরা একটু পরে একটা ক্যালকুলেশন করব যেখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের লাগবে এই জিনিসটা। তার আগে হচ্ছে we are going to talk about little bit about এই যে মিলার ইন্ডিসেস। আচ্ছা, তোমরা সবাই কি রোল নাম্বার দিচ্ছ অ্যাটেন্ডেন্সের জন্য নাকি? চ্যাট বক্সে সবাই দেখতে পাচ্ছি যে জি স্যার, আমাদের অন্যান্য ক্লাসে এরকম রোল নাম্বার চ্যাটে দিয়ে অ্যাটেন্ডেন্স দেয় তো। আচ্ছা, ঠিক আছে, ফাইন, আমি হয়তো রোল কল করবো at the end of the class. আচ্ছা, so let's look at some Miller indices concepts. So এই যে প্লেন আর এরিয়ার এই কনসেপ্টস গুলো আমাদের কাজে লাগবে when we talk about the example on silicon. ঠিক আছে, সিলিকনের এক্সাম্পল যখন দেখব তখন we will use these concepts. So but তার আগে একটু আমরা বলে নেই যে what are Miller indices and এগুলার নোটেশনস গুলো কি কি। তোমরা এগুলো একটু আগে পড়ে আসছো। সেটা হচ্ছে যে একটা প্লেনকে তোমার আমরা যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা এই যে নোটেশনটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে মিলার ইন্ডিসেস। এবং শুধু প্লেন না, প্লেন এবং তুমি ক্রিস্টালের কোন ডিরেকশনটা উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, তুমি কোন ডিরেকশনটা মিন করতেছো সেটাকে বোঝানোর জন্য এই মিলার ইন্ডিসেস গুলা ইউজ হয়। সো মিলার ইন্ডিসেস কিভাবে বের করে সেটা ইউ শুড নো, এবং এখানে নোটেশনস গুলা দেখানো আছে যে আমরা যদি এরকম সিম্পল ব্র্যাকেটে দিই, এটাকে ক্রিস্টাল প্লেন বোঝায়। কার্লি ব্র্যাকেট হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট প্লেন গুলা কি কি। স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে ক্রিস্টাল ডিরেকশন, যে কোন ডিরেকশনে তুমি সেটাকে ক্রিস্টালের প্লেনটাকে মিন করতেছো। এন্ড এরকম এই সাইনটা বা এই ব্র্যাকেটটা মানে হচ্ছে দিস ইজ ইকুইভ্যালেন্ট ডিরেকশনস। সো ইকুইভ্যালেন্ট ডিরেকশনস আর ইকুইভ্যালেন্ট প্লেনস আমাদের আপাতত লাগবে না। We are going to talk about the normal crystal planes and the crystal directions. আচ্ছা, সো সেগুলা কিভাবে করে, মিলার ইন্ডিসেস বের করার কিছু টেকনিক্স আছে, সেই টেকনিক্স গুলো আমরা একটু দেখি যে হাউ ডু উই ডু দ্যাট। আচ্ছা, ফার্স্ট অফ অল যে তোমাকে একটা অরিজিন বা একটা পয়েন্টস কে অরিজিন হিসেবে ডিফাইন করতে হবে এক্স ওয়াই জেড এই তিনটা ডিরেকশনের মধ্যে। আচ্ছা, তারপরে তোমাকে দেখতে হবে যে এখানে স্টেপস গুলা দেখো, এখানে সিম্পল করে লেখা আছে, সেটা হচ্ছে যে সেট আপ দ্য অ্যাক্সিস অ্যালং দ্য এজেস অফ দ্য ইউনিট সেল। সো ইউনিট সেলের এজের মধ্যে তুমি এক্স ওয়াই জেড ডিরেকশনস গুলাকে হচ্ছে তুমি ডিফাইন করবা। So when you define the directions x, y, z, okay, then what do you do is
হচ্ছে যে ইউ নর্ম ফার্স্ট ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্টস। ধরো তুমি এই একটা প্লেন নিলা, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টস ধরো এখানে দিস ইজ, এটা যদি 0 হয়, দিস ইজ 0, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। Similarly, it is 0, x1, this is 2, then this is 2, sorry, this is 2, this is 3. Then you have 1, this is 2, this is 3. Okay, so intercept points গুলা বের করবা। তাহলে আমরা যদি দেখি যে তোমার এই প্লেনটার ক্ষেত্রে এটা x অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করছে হচ্ছে 2 তে, তার মানে x হচ্ছে 2। এটা y অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করছে হচ্ছে 3 তে, তার মানে হচ্ছে y ইকুয়াল টু 3। আর এটা হচ্ছে z অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করছে হচ্ছে 1 এ, তার মানে z ইকুয়াল টু 1। তাহলে আমি হচ্ছে ইন্টারসেপ্টস গুলাকে আগে ডিফাইন করব, তারপর হচ্ছে ইনভার্ট অর rationalize the intercepts, এটাকে ইনভার্ট করবা। তাহলে ইনভার্ট করলে xyz 2 3 1 ছিল, সেটা হয়ে যাবে 1/2 1/3, দেন দিস ইজ 1। আচ্ছা, ইনভার্টের পরে সেটাকে হচ্ছে ইউ রেশনালাইজ দিস। কিভাবে রেশনালাইজ করবা সেটা হচ্ছে যে ইউ মাল্টিপ্লাই by 3 both the numerator and the denominator, নাম্বারটার উপরে আর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, বা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে দিস ইজ বিকামিং 3/6। তারপরে হচ্ছে এটাকে তুমি হচ্ছে পরেরটাকে হচ্ছে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে this is 2/6, and এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে this is 6/6, so this is called rationalizing। আচ্ছা, তারপরে তুমি হচ্ছে দেখো সবগুলার ডিনোমিনেটর হচ্ছে গিয়ে কমন। বেসিক্যালি তুমি 1/2 2 1/3 and 1, তুমি 3 into 2 করবা which is 6x। ওকে, সো এখন তুমি this becomes 6/6, this becomes 2/6, কারণ এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলা on both sides, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, this is 2/6, this is 3/6, then enclose the numbers in curvilinear brackets। তাহলে এই যে নাম্বারগুলা 3 2 6, এই 3 2 6 টাই হচ্ছে গিয়ে তোমার মিলার ইন্ডিসেস। ক্লিয়ার? তোমরা তো এটা শিখে আসছো, রাইট? Yes, sir. সেটা এখানে কমন ফ্যাক্টর নিয়ে মাল্টিপ্লাই করবা, তারপরে হচ্ছে ইউ উইল এন্ড আপ উইথ দিস। তার মানে এই ক্রিস্টাল ল্যাটিসটা, এই প্লেনটা হচ্ছে বেসিক্যালি 3 2 6, এই ক্রিস্টাল প্লেনটা। দিস ইজ হাউ ইউ ডিফাইন। আচ্ছা, সিমিলারলি এখানে আরো যদি নেগেটিভ ইন্টারসেপ্ট থাকে, নেগেটিভ ইন্টারসেপ্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে উইথ আ বার সাইন। সো এখানে দেখো এই প্লেনটাকে আমরা ডিফাইন করব। তাহলে ফার্স্ট আমরা দেখি এক্স অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করছে হচ্ছে 2, তারপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে করছে হচ্ছে 3, আর জেড অ্যাক্সিসে করতেছে -2, তার মানে 2 3 -2। again take the invert 1/2 1/3, then this is -1/2। is it clear? তারপরে হচ্ছে you multiply by 6, তাহলে 6 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, so this becomes 3, then you multiply by 6, this is 2, multiply by 6, this is -3। clear? Yes, sir. okay, so this is 3 2 -3, so -3 টাকে আমরা লিখবো হচ্ছে 3 2 bar 3। clear? so এই প্লেনটা হচ্ছে 3 2 3 bar 3। okay, now intercept at infinity। আচ্ছা, এখানে দেখো x আর y, x কে ইন্টারসেপ্ট করছে হচ্ছে 2 তে, y কে করছে হচ্ছে 3 তে, z এর সাথে কোনো ইন্টারসেপ্ট নাই, তার মানে z এর ইন্টারসেপ্ট হচ্ছে ইনফিনিটি। আমরা 1/2 1/3 and 0 করলাম, তারপরে হচ্ছে আমরা এটাকে রেশনালাইজ করলাম, you multiply by 6 দিয়ে মাল্টিপ্লাই করলে this becomes 3, this becomes 2,
this becomes 0 কারণ 0 into 6 is 0 তাহলে 3 2 0 this is the plane 3 2 0 understood Yes, sir. আচ্ছা সো এইভাবে আমরা ডিফাইন করতে পারি একই ভাবে তোমার এই যে এখানে দেখানো হয়েছে যে তোমার প্লেন আমরা যদি ABCD প্লেনটাকে ডিফাইন করি তাহলে ABCD হচ্ছে গিয়ে এই প্লেনটা এটি গ্রিন কালার যেটা দিস ইজ ABCD তাহলে ABCD দেখা যাচ্ছে যে x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে হচ্ছে 1 এ বাট y অ্যাক্সিস আর z অ্যাক্সিস এর সাথে এটা হচ্ছে প্যারালাল তার মানে y আর z এর ইন্টারসেপ্ট গুলো হচ্ছে ইনফিনিটি এটা রেসিপ্রোকাল নিলে 1 0 0 তার মানে this is 1 0 0 x axis so this is 1 0 0 plane আবার সিমিলারলি এটা যদি আমরা দেখি যে এই প্লেনটা this is OCBE এটার মিলার ইন্ডিসেস গুলো কি এটা হচ্ছে x অ্যাক্সিস কে 1 এ ইন্টারসেপ্ট করছে যে y অ্যাক্সিস কে -1 এ আর z এর সাথে এটা হচ্ছে প্যারালাল ওকে y -1 কেন কারণ হচ্ছে তোমার আর এটা যদি অরিজিন হয় এটাকে আমি অরিজিন ধরছি ও স্টার রাইট সো এই সাইডে হচ্ছে y -1 সো দিস ইজ -1 আর z এর সাথে হচ্ছে প্যারালাল তার মানে z হচ্ছে ইনফিনিটি সো 1 -1 0 so this is 1 1 বার 0 so this is the plane OCBE এটাকে যদি আমরা অরিজিন হিসেবে চিন্তা করি তোমাকে আগে ডিফাইন করতে হবে তোমার অরিজিন কোনটা তাহলে 1 -1 ইনফিনিটি so this is 1 1 বার 0 so এই প্লেনটা হচ্ছে গিয়ে 1 1 বার সরি কমা হবে না 1 1 বার 0 understood Yes, sir. স্যার অরিজিন ও হইলে তো চেঞ্জ হয়ে যায় না হ্যাঁ চেঞ্জ হয়ে যায় তুমি অরিজিন ডিফাইন করে নিবা তুমি যখন প্লেনটাকে তুমি যখন ডিনোট করবা বা প্লেনটাকে তুমি যখন ডিফাইন করবা তার আগে তোমাকে অরিজিনটাকে ডিফাইন করে নিতে হবে অরিজিনটা ডিফাইন না করে নিলে প্লেন আসলে ডিফাইন করা পসিবল না ঠিক আছে জি স্যার ওকে আচ্ছা এখানে দেখো এরকম আরো एग्जांपल আছে যেমন এটা হচ্ছে 100 প্লেন ঠিক আছে আমরা রেসিপ্রোকাল নেই তারপর স্মলেস্ট রেশিওটা বের করি this is 100 this is 110 so এটা হচ্ছে 110 প্লেন so 110 কিভাবে x1 y1 z হচ্ছে প্যারালাল ইনফিনিটি so this is 110 এই প্লেনটা অনেক কমন ক্রিস্টালে থাকে সেটা হচ্ছে যে তিনটাই 1 তাহলে এটার মিলার ইন্ডিসেস হচ্ছে 111 এটাও দেখো এটা হচ্ছে x হচ্ছে এখানে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে সো দিস ইজ হাফ x হচ্ছে হাফ y কে ইন্টারসেক্ট করছে এখানে y হচ্ছে 1 আবার z এর সাথে হচ্ছে এটা প্যারালাল z এর সাথে কোনো ইন্টারসেক্ট নাই তার মানে দিস ইজ ইনফিনিটি তাহলে হাফ 1 ইনফিনিটি সো এটাকে রেসিপ্রোকাল নাও 1/2 হচ্ছে 2 1/1 হচ্ছে 1 1/infinity হচ্ছে 0 সো এই প্লেনটা হচ্ছে গিয়ে 210 এগুলো তোমাদের খুব মানে এফিশিয়েন্টলি জানতে হবে এই জিনিসগুলো আচ্ছা এটা একটু কমপ্লিকেটেড ফিগার মনে হচ্ছে এটা হচ্ছে 102 প্লেন বাট এগেইন সেম কনসেপ্ট এক্স অ্যাক্সিসে দেখতে হবে এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে কোথায় 1 সো এক্স অ্যাক্সিসে 1 এ আচ্ছা y axis কোথায় y axis এর সাথে হচ্ছে এটা প্যারালাল সো দিস ইজ ডাজন্ট ইন্টারসেক্ট উইথ y axis আর z axis এ তোমার এটা যদি 0 হয় তাহলে হাফ ওয়ে থ্রু যদি আমরা চিন্তা করি এই ডিসটেন্সটা যদি হাফ হয় সো দিস ইন্টারসেক্টিং এট হাফ সো দিস ইজ 102 সো দিস ইজ দ্য 102 প্লেন এই যে প্লেনটা হচ্ছে 102 সো এখানে অনেকগুলো एग्जांपल দেওয়া আছে এটা তোমরা দেখতে পারো এটা একটা নেগেটিভ ইন্টারসেক্টর एग्जांपल এগেইন আমরা যদি ধরো এখানে অরিজিন কে ডিফাইন করি দিস ইজ দ্য অরিজিন আমার এক্স অ্যাক্সিস এ হচ্ছে এই ডিরেকশনে দিস ইজ -1 আমার y অ্যাক্সিস এর সাথে এটা হচ্ছে প্যারালাল কারণ কোনো ইন্টারসেকশন নাই আর z অ্যাক্সিস এর হাফ ওয়ে থ্রু এখানে ইন্টারসেক্ট করতেছে দিস ইজ হাফ সো -1 ইনফিনিটি হাফ
সো এটা হচ্ছে -102। সো আমরা এটাকে লিখবো হচ্ছে 1/02। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. একইভাবে সেটা হচ্ছে যে তোমার ক্রিস্টালের ডিরেকশনস যদি আমরা চিন্তা করি, ডিরেকশনস সিমিলার ভাবেই আসলে মানে ডিফাইন করা হয় যে তোমার চুজ এন অরিজিন, আমরা একটা অরিজিনকে চুজ করলাম, এটা আরবিটারি, তুমি যে কোনো পয়েন্টকে অরিজিন হিসেবে ডিফাইন করতে পারো, তারপর সেটা অনুযায়ী তুমি একটা ক্রিস্টালের একটা ডিরেকশনকে প্লেনের মতো করে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিফাইন আ ডিরেকশন। তাহলে এটা যদি আমার অরিজিন হয়, আই এম অ্যাকচুয়ালি পয়েন্টিং টু দিস প্লেন, এই ডিরেকশনটা মানে হচ্ছে এই প্লেনটাকে পয়েন্ট করতেছে। সো এই প্লেনটা বেসিক্যালি ইজ ইন্টারসেক্টিং xy, it is actually pointing to this direction, এই ডিরেকশনে পয়েন্ট করতেছে। সো এটার ইন্টারসেপ্টস গুলো হবে 1 1 1। সো এটাকে আমরা স্কয়ার ব্র্যাকেটে লিখবো। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে তোমার আমরা যখন প্লেন লিখি তখন আমরা নরমাল ব্র্যাকেটে লিখি, সো দিস ইজ প্লেন। আর যদি আমরা স্কয়ার ব্র্যাকেটে লিখি তাহলে বেসিক্যালি it is the direction that we are pointing in the crystal, the crystal এ কোন প্লেনের দিকে আমরা পয়েন্ট করতেছি সেটা যদি আমরা মেনশন করতে চাই তাহলে হচ্ছে আমরা স্কয়ার ব্র্যাকেট দিয়ে লিখব। আর এখানে এই ভেক্টরটাকে দেখানো হচ্ছে টি হচ্ছে ট্রান্সলেশনাল ভেক্টর, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, এবং এটা হচ্ছে যে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করবা xyz ডিরেকশনের ভেক্টরগুলোকে, and you will get this resultant vector. So এটা হচ্ছে 1 1 1 direction. আচ্ছা, so direction and our planar conceptটা is this pretty much goes together hand by hand, একই রকম কনসেপ্ট, জাস্ট হচ্ছে তোমার ওই নোটেশনটা আলাদা। সো এখানে এটা নিয়ে আরেকটু ডিটেইলসে বলা হয়েছে, বাট প্রসেসটা একই, মিলার ইন্ডিসেস এর মতোই। যেমন এখানে একটা ডিরেকশন আমি যদি পয়েন্ট করি, it is intersecting here, তার মানে x হচ্ছে হাফ, সরি এটা হচ্ছে তোমার y direction, so this is y, so y is half, এখানে আবার x ও কিন্তু হচ্ছে হাফ। এটার থেকে তুমি যদি চিন্তা করো যে এই ডিরেকশনটা হচ্ছে গিয়ে y, সো এখানে এই মাঝামাঝি ইন্টারসেক্ট করতেছে, যদি আমি এটাকে 0 ধরি, এই পুরো লেন্থটা যদি 1 হয় তাহলে 1 এর মাঝামাঝি এই পয়েন্টে সে ইন্টারসেক্ট করতেছে, সো দিস ইজ হাফ, তার মানে y হাফ। আবার একই ভাবে এটা যদি অরিজিন হয়, এই পুরাটা লেন্থ যদি 1 আমি ধরি, x যদি পুরাটা 1 ধরি, মাঝখানে ইন্টারসেক্ট করতেছে, সরি this is not intersecting in the middle, we can correct this. Okay. Sorry. আচ্ছা, this is the origin এ আমরা যদি y axis টা চিন্তা করি, this is the y axis, এটা হচ্ছে আমার 1, এখানে ইন্টারসেক্ট করতেছে, this is half, তার মানে হচ্ছে y হচ্ছে half. What is x? x হচ্ছে এটা 0, এটা ফুল লেন্থ x, এই পয়েন্টের থেকে যদি তুমি লাইন টানো, this is x is cutting over here, this is 1, আর এটা যেহেতু অরিজিনটা তুমি এখানেই ডিফাইন করছো এই ডিরেকশনের জন্য, এই পয়েন্টে তোমার z হচ্ছে 0, তাহলে 1 হাফ আর 0, সো 1 হাফ আর 0 এটা রেসিপ্রোকাল নাও, দিস বিকামস, তারপর তুমি এটার ইনভার্স নিয়ে তুমি এটাকে হোল নাম্বারে নিয়ে আসো, রেশনালাইজ করো, দিস বিকামস 210। ইজ ইট ক্লিয়ার? স্যার এই ডিরেকশনটা কিসের ডিরেকশন? এই ডিরেকশনটা হচ্ছে যে উইথ রেসপেক্ট টু দা অরিজিন, যে তুমি ক্রিস্টালে একটা প্লেন ঠিক বলবো না, বাট ক্রিস্টালে তুমি একটা দিকে তুমি পয়েন্ট করতে চাচ্ছ, যে এই দিকে ধরো তুমি ক্রিস্টালটাকে যখন কাটবা, হ্যাঁ, ডিভাইস বানানোর আগে আমরা ক্রিস্টালটাকে কি করি, আমরা ক্রস সেকশন একটা সেকশনে আমরা এটাকে কাট করি, করে সেটা দিয়ে আমরা ডিভাইস বানাই। সো কোন ডিরেকশনে তুমি কাট করবা বা কোন ডিরেকশনে তুমি ডিভাইসটা বানাবা ক্রিস্টালের, সেই ডিরেকশনটাকে ডিনোট করতেছে। বুঝতে পেরেছি স্যার, মানে এটা হচ্ছে একটা প্লেনের একটা পয়েন্ট নির্দেশ করতেছে, যেটা হচ্ছে আমি ওই পয়েন্টটা থেকে কাটবো। রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ।
জি স্যার। প্লেনের ওই পয়েন্টটাকে তুমি ডিনোট করবা। আচ্ছা, এখন এখানে দেখো স্যার এখানে তো রেসিপ্রোকাল করার দরকার নাই না স্যার? হ্যাঁ, কি বলো? এখানে তো রেসিপ্রোকাল করার দরকার নাই আর, না, রেসিপ্রোকাল করার আর দরকার নাই, কিন্তু তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে। 3 মাল্টিপ্লাই করবা যাতে এইভাবে ফ্র্যাকশনাল না থাকে। জি স্যার। ঠিক আছে, সো আচ্ছা এবার ডান পাশের এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে অরিজিন। তাহলে এই ডিরেকশনটা আমি ডিফাইন করব। তাহলে এই ডিরেকশনটা আমার এক্স ওয়াই জেড, এক্স কে কাট করতেছে হাফে, ওয়াই কে হাফে, আর জেড কে কাট করছে হচ্ছে গিয়ে তোমার 1 এ। ঠিক আছে, মানে এটার করসপন্ডিংটা হচ্ছে z1, এই যে z ইকুয়াল টু 1 ওভার হিয়ার। তার মানে হাফ অফ 1, সো হাফ অফ 1 কে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দিস ইজ 1 1 2, সো দিস ইজ দ্য ডিরেকশন। বুঝে গেছে? জি স্যার। সো এরকম অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে। একইভাবে এখানে দেখো এই ডিরেকশনটা হচ্ছে 1 0 0, আবার এটা হচ্ছে 1 1 0। আবার আমরা যদি নেগেটিভে চিন্তা করি, দিস ইজ অরিজিন এখানে পয়েন্ট করতেছো, দিস ইজ এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে -1, জেড হচ্ছে 0, তাহলে 1 বার 0। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল ওভার হিয়ার। ওকে, সো ডিরেকশনস এন্ড প্লেনস। এখন একই ছবির মধ্যে আমরা প্লেনস এন্ড ডিরেকশনস দুইটাই যদি ইন্ডিকেট করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার 2 3 3 প্লেন, এবং আমি যদি এখান থেকে এই প্লেনের ডিরেকশনটা যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, যেটা বললাম যে তোমার প্লেনটাকে রিপ্রেজেন্ট করে নর্মাল ব্র্যাকেটে, আর ডিরেকশনটা রিপ্রেজেন্ট করে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটে। সো এই প্লেনের তুমি যদি অরিজিনের রেসপেক্টে এই প্লেনের দিকে পয়েন্ট করো, তাহলে এটা ডিরেকশনটা হবে 2 3 3 ইন স্কোয়ার ব্র্যাকেট। সো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে প্লেন এন্ড ডিরেকশনস, এগুলো তোমাদের একটু স্টাডি করতে হবে, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। ক্লিয়ার? আর এখানে আমি একটা অ্যানিমেশন দিছি পাওয়ার পয়েন্টে, এখানে তোমরা দেখতে পারবা, এটা পজ করে করে দেখা যাবে। ঠিক আছে, তোমরা একটা একটা করে দেখতে পারবা, এটা ভেরি নাইস। তুমি প্রত্যেকটা প্লেন আলাদা আলাদা করে দেখতে পারবা। এখানে 0 1 0 0 3 0 0 2 0, একটু একটু করে আগাবা। প্লে 1 2 0 2 3 0 1 1 0 3 2 0 2 1 0 3 1 0 1 bar 0 0 1 2 0 1 1 0 3 3 1 2 2 1 3 3 2 1 1 1 1 2 1 1 4 2 1 1 1 বার। ক্লিয়ার? এখানে অনেকগুলা প্লেন আছে, সো আমি বলবো যে এগুলা একটা একটা করে তোমরা পজ করে দেখে তোমরা খাতায় জিনিসটা ড্র করবা। যতক্ষণ না তুমি এগুলা মানে কাগজে কলমে আঁকতেছো, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড হাউ দ্য প্লেনস ওয়ার্ক। আমি যতই এখানে এক্সপ্লেন করি, যতই ভিডিও দেখাই, অ্যানিমেশন দেখাই, এগুলো হচ্ছে তোমাদের চিন্তাটাকে ক্লিয়ার করার জন্য, যে সো দ্যাট ইট ইজ 100% ক্লিয়ার ইন ইওর মাইন্ড। কিন্তু যতক্ষণ না তুমি এটা ড্র করবা নিজে নিজে, ততক্ষণ এটা তোমার কাছে ক্লিয়ার হবে না। সো আমি বলবো যে এটা খুব নাইস, এটা একটা এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে। জাস্ট প্লে দিস, পজ, ড্র দিস এন্ড চেক যে এটা কি 0 1 0 কিনা। আবার একটু আগাও, এখানে পজ করো, ছবিটা আঁকো, এঁকে তারপরে দেখো যে এটা 0 3 0 কিনা। ঠিক আছে, এখানে পজ দাও, এটা দেখো 1 1 0 কিনা, এটা দেখো এটা 3 3 1 কিনা, এটা 1 1 1 কিনা, এটা 1 4 2 কিনা, এটা 1 2 2 হচ্ছে কিনা, এটা 1 1 -1 কিনা। ঠিক আছে, সো এইভাবে ইউ নিড টু প্র্যাকটিস দিস। ইজ ইট ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমরা ডিরেকশন কি প্লেনের বের করি নাকি একটা পয়েন্টের বের করি? আমরা হচ্ছে গিয়ে একটা পয়েন্টের জন্য বের করি। ঠিক আছে, ডিরেকশন ইজ নট দ্য প্লেন, বা ডিরেকশন যেটা মিন করে সেটা হচ্ছে যে তুমি একটা প্লেনের দিকে পয়েন্ট করতেছো। ইটস নট দ্য প্লেন, বাট ইটস দ্য ডিরেকশন টুয়ার্ডস দ্য প্লেন। ডিরেকশন কিসে হয়? একটা দিকের নির্দেশনা। সো সেই দিকটা কি, মানে ইউ আর পয়েন্টিং টু সামথিং। ক্রিস্টালের মধ্যে একটা প্লেনের দিকে বা একটা সারফেসের দিকে তুমি পয়েন্ট করতেছো উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। সো সেটা হচ্ছে গিয়ে ডিরেকশন। ঠিক আছে, যে আমি একটা ডিরেকশনকে ডিফাইন করলাম, বাট সেই ডিরেকশনটা ক্রিস্টালে একটা সার্টেন
ওকে, সো আমি দুইটা রেকর্ডিং কম্বাইন করে তোমাদেরকে ক্লাসরুমে আপলোড করে দেব। আচ্ছা, সো লেটস সি। ওকে, এখন তোমাদেরকে সিলিকনের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা দেখাবো। ওকে, let me go back a little bit. ওকে, আচ্ছা, সো এই যে আমরা এখন ক্রিস্টাল স্ট্রাকচার পড়লাম, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য পয়েন্ট of studying all this crystal structures? আচ্ছা, এটার যে মেইন আমি বলবো যে মোটিভেশনটা, হ্যাঁ, so what is the motivation behind this studying this crystal structure? হ্যাঁ, সেটার কারণটা হচ্ছে যে আমরা যখন ডিভাইস তৈরি করব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোন ডিরেকশনে আমরা ডিভাইসটা তৈরি করব। সিলিকন দিয়ে তো ডিভাইসটা বানায়, সিলিকনের কোন প্লেনটা আমরা ইউজ করব, দ্যাট ইজ তোমাদেরকে চ্যাট বক্সের মেসেজ দিতে হবে না, বিকজ আমি রোল কল করব, ঠিক আছে? যেহেতু জুম ডিসকানেক্ট হয়ে গেছিল, সো ওইটা আমরা লুজ করছি, সো আই উইল টেক দ্য রোল কল। আমি আর 10 মিনিট সেটা বলি, তারপরে উই উইল টেক দ্য অ্যাটেন্ডেন্স। আচ্ছা, সো আমরা কোথায় হচ্ছে সেটা সিলিকনের কোন প্লেন বা কোন ক্রিস্টালের কোন ডিরেকশনে আমরা ডিভাইসটা তৈরি করব, সেটার উপরে ডিভাইসের প্রপার্টিজ গুলা ডিপেন্ড করবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। সো সিলিকনের আমরা যখন ডিভাইস তৈরি করি, তোমরা জানো যে পিএন জাংশন তো তোমরা কিছুটা পড়ছো, পি টাইপ এবং এন টাইপ দুই ধরনের ডিভাইস তৈরি হয়। এখন তুমি যখন সিলিকন ওয়েফারটা নাও, সিলিকন ওয়েফারটা বেসিক্যালি আমরা দুইটা ডিরেকশন কনসিডার করি ডিভাইসের জন্য, একটা হচ্ছে 111 আর একটা হচ্ছে 100। সো 100 এর মধ্যে এন টাইপ আছে, পি টাইপ আছে, আর 111 এর মধ্যে ও এন টাইপ আর পি টাইপ আছে। সো সেটাকে কিভাবে আমরা বুঝতে পারি? বেসিক্যালি ডিভাইস তো তৈরি করা হয় সিলিকন থেকে, এবং সিলিকন একটা এরকম ওয়েফারের মতো থাকে। সো এই ওয়েফারের হচ্ছে তোমার আর I'm not sure. Okay, let's see if you can see this. আচ্ছা, সো ওয়েফারের মধ্যে এই জিনিসটা থাকে, এটাকে বলে হচ্ছে ফ্ল্যাট। সো এরকম যদি দুইটা ফ্ল্যাট থাকে, একটা হচ্ছে প্রাইমারি ফ্ল্যাট আর একটা হচ্ছে সেকেন্ডারি ফ্ল্যাট, তার মানে হচ্ছে এটা এন টাইপ 100, এবং এই দুইটা ফ্ল্যাটের মাঝখানে তোমার অ্যারাউন্ড 135 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। সো এটা যদি থাকে তাহলে দিস হ্যাজ এন টাইপ সিলিকন, এবং এইটা যে প্লেন বরাবর এই ক্রিস্টালটা তৈরি করা হয়েছে বা এই ওয়েফারটা বানানো হয়েছে, সেই প্লেনটা হচ্ছে 100 প্লেন, সিলিকন ক্রিস্টালে 100 প্লেন। আচ্ছা, আবার যদি এই ফ্ল্যাট সারফেস গুলা এমন ভাবে ওয়েফারটা তৈরি করলাম যে ফ্ল্যাট সারফেস গুলা 90 ডিগ্রিতে থাকবে, যে প্রাইমারি আর সেকেন্ডারি ফ্ল্যাট, তাহলে এটা হচ্ছে পি টাইপ 100। যদি প্রাইমারি ফ্ল্যাট আর সেকেন্ডারি ফ্ল্যাট এদের মাঝখানে অ্যাঙ্গেল থাকে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এন টাইপ এবং এর প্লেনটা হচ্ছে 111। আর যদি তোমার একটাই ফ্ল্যাট থাকে, এখানে আর কিছু নাই, তাহলে হচ্ছে পি টাইপ 111। এখন কথা হচ্ছে যে কেন আমরা এই দুইটা ফেস নিয়ে আমরা বেশি কনসার্ন, 100 আর 111, এই দুইটা প্লেন নিয়ে এর জন্য কনসার্ন। কারণ হচ্ছে যে এটা ডিফারেন্ট ডিভাইসের জন্য এই প্লেনটা ইম্পর্টেন্ট ডিফারেন্ট ভাবে। কি সেটা হচ্ছে যে 100 প্লেনটা
normally it's very good for MOSFET. So আমরা যদি MOSFET বানাই তাহলে হচ্ছে p type MOSFET এর জন্য এটা আর সরি n type এর জন্য এটা, p type এর জন্য এটা। So 100 is good for MOSFET. কেন এটা good for MOSFET? Because it has lesser dangling bonds on the surface. কারণ MOSFET ডিভাইস সবচেয়ে বেশি ইউজ হয় ওয়ার্ল্ডে। যত রকম ডিজিটাল ডিভাইস আছে এভরিথিং ইজ বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে MOSFET. সো MOSFET এর যে ফ্যাব্রিকেশন প্রসেস দ্যাট ইজ ভেরি সেনসিটিভ। ওকে, সো সেনসিটিভ এই জন্য কারণ হচ্ছে যে তোমার যদি তুমি এটাকে এয়ারে বা মানে অন্য সারফেসের সাথে এক্সপোজ করো তাহলে হচ্ছে তোমার there is a chance যে it will form bonds and ওই ক্রিস্টালের প্রপার্টি বা ওই মেটেরিয়ালের প্রপার্টি will change. এখন 100 ক্রিস্টাল প্লেনের সুবিধাটা হচ্ছে যে এখানে ড্যাংলিং বন্ডস কম। ড্যাংলিং বন্ডস মানে হচ্ছে লুজ বন্ডস, যে সিলিকনের লুজ অ্যাটমস থাকে। সো ওটা যখন এয়ারের সাথে তুমি এক্সপোজ করো ইট উইল বিকাম সিলিকন ডাইঅক্সাইড, অথবা তুমি অন্য কোনো ইম্পিউরিটির সাথে এক্সপোজ করলে ইট উইল ইন্টারঅ্যাক্ট উইথ দ্যাট, ফর্ম নিউ বন্ডস, এবং নতুন বন্ডস তৈরি হলে এটা ক্রিস্টালের প্রপার্টিজ উইল চেঞ্জ। সো এই জিনিসটা আমরা চাই না। এটা যদি হয় তাহলে MOSFET এর বেসিক্যালি ফাংশনস চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য, কারণ MOSFET is very sensitive device, very sensitive to the surroundings during fabrication. একবার ডিভাইসটা বানায় ফেললে তো this is done, but when you are making the device the silicon surface is very sensitive. So সেটা যাতে না হয় এজন্য what do we do is we use 100 plane because এখানে lesser number of dangling bonds, so less impurity accumulation and thus better control. কারণ MOSFET এ যদি impurity unnecessarily ঢুকে তাহলে হচ্ছে তোমার এই n type p type এর conductivity চেঞ্জ হয়ে যাবে, তোমার ডিভাইস will completely fail. Is this clear? কিন্তু তোমার BGT-র ক্ষেত্রে তুমি যখন বাইপোলার জাংশন ট্রানজিস্টর বানাবা which is basically used for analog device, সেখানে এটা এতটা ইম্পর্টেন্ট না। রাদার ওইটার যে প্রসেসটা BGT তৈরি করার যে প্রসেস that is actually, সেখানে আমরা চাই যে সিলিকনটা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করুক, কারণ সেখানে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের একটা ইম্পর্টেন্ট রোল আছে। যখন তোমরা ফ্যাব্রিকেশন কোর্স পড়বা 4th ইয়ারে you know about these things. So 111 surface-টা gives you the advantage of fast oxidation. Then oxidation is more important as more atoms are available on the surface to react with oxygen. MOSFET এর জন্য এটা problematic, but BGT এর জন্য this is a good way. এজন্য BGT এর জন্য আমরা 111 plane ইউজ করে আমরা bipolar junction transistor বানাই, but in case of MOSFET we use 100 plane. Is it clear? Can এটা important? Understood? Yes, sir. So এখানে ক্রিস্টাল স্ট্রাকচারস গুলো দেখানো আছে 100, তারপর এটা হচ্ছে 111, আর আরেকটা প্লেন মাঝে মধ্যে ইউজ হয় সেটা হচ্ছে 110, বাট দ্যাটস ভেরি রেয়ার। মেইনলি আমরা MOSFET এর আর BGT, MOSFET এর জন্য 100 আর BGT এর জন্য হচ্ছে 111, এই প্লেন গুলো আমরা ইউজ করি। আচ্ছা, সো এখন একটা এক্সাম্পল আমরা আজকে আমি এক্সাম্পলটা তো একটু আইডিয়া দিচ্ছি, কালকে আমি এটা ডিটেইলসে এক্সপ্লেইন করে আই উইল ফিনিশ ইট। The performance of a MOSFET depends on the crystal orientation of the channel surface. ঠিক আছে, আমরা বলছিলাম যে MOSFET এর মধ্যে সোর্স আছে, ড্রেন আছে, and you have a channel, and on top of it you have a gate. Okay, so I have a source, I have a drain, and source and drain এর উপরে you have a channel. Okay, for a p channel MOSFET, এখন এটা খুব ইম্পর্টেন্ট যে চ্যানেলটা তুমি সিলিকন দিয়ে তৈরি, তো সিলিকনের ক্রিস্টাল ওরিয়েন্টেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো আমি একটা p চ্যানেল MOSFET বানাবো, মানে PFET বানাবো। সো আমার লেটস সে আমার ডিজায়ার্ড হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে 100 p type. So for a p channel MOSFET in which the current is carried by the hole,
A channel surface with higher atomic density is advantageous for higher performance. তার মানে এখানে আমি যে ক্রিস্টালটা নিব সেটার অ্যাটমিক ডেন্সিটি যদি বেশি হয় তাহলে আমি বলতেছি যে আমার পিফেট এর পারফরম্যান্সটা বেশি হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য অ্যাটমিক ডেন্সিটি? ওকে, অ্যাটমিক ডেন্সিটি এখানে আমরা এরিয়াল ডেন্সিটি হিসেবে ডিফাইন করতেছি ইন দিস এক্সাম্পল। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট এরিয়া বা পার ইউনিট সেন্টিমিটার স্কয়ার। এখন ল্যাটিস কনস্ট্যান্টটা দেয়া আছে যে সিলিকনের একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ডিসটেন্স হচ্ছে 5.43 অ্যাংস্ট্রমস। একটা ল্যাটিস পয়েন্ট থেকে আরেকটা ল্যাটিস পয়েন্টের ডিসটেন্স দেয়া আছে 5.43 অ্যাংস্ট্রমস। ওকে, এখন বলছে যে কোন প্লেনে আমি ক্রিস্টালটাকে যদি কাটি 100, 110 নাকি 111, কোন প্লেনে আমি ক্রিস্টালটাকে কেটে সেটা দিয়ে যদি আমি চ্যানেল বানাই, সেটা 100 দিয়ে বানালে ভালো হবে নাকি 110 দিয়ে বানালে ভালো হবে নাকি 111 দিয়ে বানালে সেটা বেটার পারফর্ম করবে, সেই জিনিসটা জানতে চাইছি। আমাকে কন্ডিশনটা দিয়ে দিছে যে যে ডিরেকশনে আমার এরিয়াল ডেন্সিটি বা প্যাকিং ডেন্সিটি হায়ার হবে সেই ডিরেকশনে ডিভাইসটা বেটার পারফর্ম করবে, এই কন্ডিশনটা দেয়া আছে। ক্লিয়ার? সো এখন আমাকে দেখতে হবে যে এই যে তিনটা প্লেন, এই তিনটা প্লেনে কোন প্লেনে আমার এরিয়াল ডেন্সিটি বা অ্যাটমিক ডেন্সিটি বেশি আসতেছে, যেখানে বেশি আসবে সেই প্লেনটা দিয়ে আমি ডিভাইসটা বানাবো। সো এটাকে আমাকে জাস্ট মুখে বললে হবে না, আমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে যে কোন প্লেনটা আসলে বেটার, এবং বেসড অন দ্য ক্যালকুলেশনস আই হ্যাভ টু কনক্লুড হুইচ প্লেন is best for the p channel MOSFET performance. বুঝে গেছে? জি স্যার। এজন্য ক্রিস্টাল ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে প্রবলেমের সলিউশনটা দেওয়া আছে, আজকে পুরোটা এক্সপ্লেইন করা যাবে না, সো মেবি আই শুড স্টপ হিয়ার টুডে, কারণ এটা একটু টাইম নেবে। I have to go through each and every plane. এখানে প্রত্যেকটা ক্যালকুলেশনস করা আছে। So প্রত্যেকটা ক্যালকুলেশনস করে I need to explain to you যে how this is working. তাহলে আমরা এটা কালকে কন্টিনিউ করব, we'll do this tomorrow. ঠিক আছে, so let me take the attendance. আমি রেকর্ডিংটা এখানে অফ করছি, and then I'll combine the videos and upload it. কালকে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার শেষ করব, and we are going to start the review of quantum mechanics. ঠিক আছে, সো বোঝা গেছে? আমি তো আজকে প্রবলেমটা তোমাদেরকে বললাম, সলিউশনটা কালকে দেখাবো, বাট নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে কেন ক্রিস্টাল স্ট্রাকচার আমাদের ডিভাইসের জন্য এত ইম্পর্টেন্ট, কেন আমরা এতক্ষণ এই যে প্লেন, ডিরেকশনস, মিলার ইন্ডিসেস, প্যাকিং ডেন্সিটি এগুলো এতক্ষণ পড়লাম, বিকজ ইট ইজ ইউজড ইন প্র্যাকটিক্যাল লাইফ। তুমি যখন ডিভাইস ইঞ্জিনিয়ার হবা, ইউ ওয়ার্ক ফর ইন্টেল অর ইউ ওয়ার্ক ফর IBM, তোমাকে এটা জানতে হবে যে একটা ডিভাইস বানাতে হলে ক্রিস্টালের কোন প্লেনটা আমাকে নিতে হবে, এবং সেই প্লেনটাকে নেয়ার কন্ডিশনস গুলো কি। কন্ডিশনস হচ্ছে যে ওই প্লেনে প্যাকিং ডেন্সিটি বা এরিয়াল ডেন্সিটি বেশি হতে হবে, তাহলে তুমি সেটা কিভাবে বের করবা? তোমার কাছে ল্যাটিস কনস্ট্যান্ট দেয়া আছে, প্লেনের ডিরেকশনস দেয়া আছে, তুমি ক্যালকুলেশন করে বের করবা যে কোন প্লেনে সবচেয়ে বেশি সেই প্যাকিং ডেন্সিটি হচ্ছে। সো সেই প্লেনটা বরাবর তোমাকে ক্রিস্টালটাকে স্লাইস করে কাটতে হবে। প্লেনটাকে আইডেন্টিফাই করে কিভাবে? উইথ দ্য হেল্প অফ এক্স-রে ডিফ্র্যাকশন। সিলিকনটাকে এক্স-রে ডিফ্র্যাকশন বা তোমার মেশিনের মধ্যে রাখবা, ওটার মধ্যে এক্স-রে বিম দিবা, এক্স-রে বিমটা ডিফ্র্যাক্টেড হবে, ডিফ্র্যাক্টেড বিমের ইন্টেন্সিটি গুলো দেখবা, বা ক্রিস্টাল আর সিলিকনটাকে রোটেট করতে থাকবা। সো যেই যখনই তোমার একটা সার্টেন স্পেসিফিক প্লেন আসবে, তুমি একটা সিগন্যাল পাবা, একটা পিক পাবা। সো এরকম প্রত্যেকটা প্লেনের জন্য 100, 111 তুমি পিক পজিশনস গুলো আইডেন্টিফাই করে বুঝতে পারবা যে ক্রিস্টালটা এখন কোন প্লেনে সিলিকন ক্রিস্টালটা আছে। সো ধরো তুমি 100 প্লেনটা চাচ্ছ, তুমি কি করবা? তুমি আস্তে আস্তে ক্রিস্টালটাকে রোটেট করবা, রোটেট করে তুমি দেখবা যে কোথায় তোমার 100 যে পিকটা আছে সেই পিকটা আসতেছে।
কিভাবে সেটা বুঝবা, তুমি ক্রিস্টালটাকে রোটেট করে এক্স-রে ডিফ্র্যাকশনে তুমি ইনস্ট্রুমেন্টে দেখতে পাবা যে একটা সিঙ্গেল পিক আসতেছে। পিকটা আসার সাথে সাথে তুমি এটার স্ট্যান্ডার্ড ডেটাবেস আছে সেটার সাথে ম্যাচ করে দেখবা যে এই পিকটা আসলে কোন প্লেন থেকে আসছে, দেখবা এটা 100 প্লেনের সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে বুঝবা যে এটা হচ্ছে 100 প্লেন থেকে এই পিকটা আসছে। তখন তুমি ক্রিস্টালটাকে ওই পজিশনে ফিক্স করে ফেলবা, করে তারপরে সেটাকে ওই ফোকাসড আয়ন বিম একটা টুল আছে সেটা দিয়ে এটাকে কাটে, ওই ক্রস সেকশনে ওটাকে কেটে নিবা ওই ডিরেকশন বরাবর কেটে, তারপর সেটা দিয়ে তুমি তোমার ডিভাইস বানাবা। বোঝা গেছে? স্যার বলো। স্যার আইসোটোপের বেসিসে কি কখনো এরকম পিকের ডেটাবেস ডিফারেন্ট হয়? আইসোটোপ এলিমেন্টের ক্ষেত্রে না, এটা মানে এক্সআরডিতে সেটা পিকটা ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার, প্লেনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আচ্ছা ক্রিস্টাল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে। আইসোটোপের জন্য ডিফারেন্ট যেটা সেটার জন্য অন্য ইনস্ট্রুমেন্ট আছে, নট এক্সআরডি। তাহলে স্যার আমি যদি একটা সিলিকন ক্রিস্টালের মানে একটা সিলিকন ক্রিস্টাল পিস আমার হাতে নেই, তাহলে ওইটাতে যদি ডিফারেন্ট ডিফারেন্ট আইসোটোপ অফ সিলিকন থাকে সেটা প্রবলেম করবে না? না, তোমার ক্রিস্টাল ওরিয়েন্টেশন এর এক্স-রে ডিফ্রাকশন অনলি ডিপেন্ডস অন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে, যে তুমি কোন জি স্যার। প্লেনে ক্রিস্টালটাকে ওরিয়েন্ট করছো সেটার উপরে ডিপেন্ড করবে যে তুমি কি সিগন্যাল পাচ্ছ, ঠিক আছে। 110 থেকে যে পিকটা আসবে আর 111 থেকে যে পিকটা আসবে ওদের পজিশনটা একই জায়গায় হবে না, দে উইল বি প্লেসড ডিফারেন্টলি ইন দ্য স্পেকট্রাম। জি ঠিক আছে, স্যার। তুমি সিগন্যাল দেখবা, সিগন্যালে পিকের পজিশনটা আমরা দেখি, এক্স অ্যাক্সিসে হচ্ছে কি পজিশন থাকে আর ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে এক্স অ্যাক্সিসে পিকের যে পজিশনটা সেটা 110 আর 111 এই দুইটা প্লেনের জন্য আলাদা আলাদা পজিশনে হবে। এখন কোনটা কোন পজিশন থেকে আসতেছে সেটা কিভাবে বুঝবা, সেটা বোঝার ওয়ে হচ্ছে ক্রিস্টালের এক্সআরডি তে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ডেটাবেস থাকে, সেটা আগে থেকে স্ট্যান্ডার্ড আমরা বলি যে এটা স্ট্যান্ডার্ড করা আছে, সেটার সাথে ম্যাচ করে দেখবা যে তোমার ক্রিস্টালের ওই পিকটা ওটার সাথে ম্যাচ করছে কিনা, দ্যাটস ইট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সো বাট ইউ গেট দ্য আইডিয়া যে কেন ক্রিস্টাল স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট। Yes, sir. আচ্ছা, সো লেট মি স্টপ দ্য